প্রতিবেশী দেশকে ম্যানেজ করে, দ্যাট মিনস ভারতকে ম্যানেজ করে বাংলাদেশে ফিরে তারেক রহমানের প্ল্যান, হিসাব নিকাশ এলোমেলো। তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠিত হয়েছে, অলরেডি তিনি দেশের মাটিতে এসে পৌঁছেছেন, 7 দিনের মধ্যেই এটা ব্যর্থ হতে যাচ্ছে। দর্শক, তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে আমরা তাকে স্বাগত জানাই। তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশে আসবেন। ইটস ভেরি সিম্পল। এটা নিয়ে আবেগ উচ্ছ্বাস বা ব্যতিক্রমী ভাবে দেখার কিছু নেই। তিনি বাংলাদেশে আসবেন এটাই স্বাভাবিক, বাংলাদেশে থাকবেন না সেটা স্বাভাবিক। বরং বাংলাদেশে এসেছেন এটা নিয়ে আমরা আলোচনা করব কেন, তিনি বাংলাদেশে কেন এতদিন আসেন নাই এটা আলোচনা। তবে অনেকগুলো রহস্য সমাধান না করে তিনি দেশে এসেছেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারা এবং স্পষ্ট না করার মধ্য দিয়ে তারেক রহমানের যে উদ্দেশ্য সেটা ব্যর্থ হবে বলে আমরা মনে করি। দর্শক, প্রথম যে প্রশ্ন, যে তারেক রহমান 5 আগস্টের পর, 5 আগস্টের আগের হিসাব আমরা জানি, 5 আগস্টের পর এই প্রায় 1.5 বছর কেন লাগালেন দেশে আসতে, এটার উত্তর অজানা। এর মানে রহস্যময় প্রত্যাবর্তন, রহস্য। স্বাভাবিক একজন জননেতার ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি থাকা দরকার, যে তিনি জালেমদের মাধ্যমে জুলুমের শিকার হয়েছেন, জুলুমতন্ত্র অবসান ঘটেছে, দেশে এসেছেন, দ্যাটস ফাইনাল। কিন্তু না, তারেক রহমানের ক্ষেত্রে এরকম কিছু ঘটেনি। তারেক রহমানের ক্ষেত্রে 1.5 বছর আমরা ধোঁয়াশার মধ্যে ছিলাম। এমনকি খালেদা জিয়া অসুস্থতার পর তারেক রহমান মুখ ফসকে বলে ফেলেছেন, অবশ্যই তিনি এই জন্য অনুতপ্ত, না বললে ভালো হতেন, ওইটা বলে বাকি ধরাটা খেয়েছেন। তিনি বলেছেন যে দেশে আসার সিদ্ধান্ত, মানে মা যখন অসুস্থ, দেশে আসার সিদ্ধান্ত আমার একক সিদ্ধান্ত নয় এবং এটা অবারিত নয়, এটা তিনি নিজে বলেছিলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই দেশে এসে গেলেন। তাহলে এই কয়েকদিনের মধ্যে কি এমন ঘটেছে যে একক সিদ্ধান্ত হয়ে গিয়েছে আর সেই ব্লকেট বা ব্যারিকেড উঠে গেছে? এবং এটা আবার ভারতের আনন্দবাজার পত্রিকা ফাঁস করে দিয়েছে যে আসলে নয়াদিল্লিকে ম্যানেজ করে তারেক রহমান দেশে আসতে যাচ্ছেন এবং অলরেডি এসেছেন, এবং মুক্তিযুদ্ধকে পুঁজি করেই তিনি রাজনীতি করবেন, এছাড়া তার কোনো হাতিয়ার নেই। ভারতের সাথে বাংলাদেশের চুক্তিগুলোতে কোনো প্রভাব পড়বে না, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কোনো কাজ করতে দিবেন না। এর মানে ভারতকে ম্যানেজ করা মানে তারেক রহমানের এই ভারতকে ম্যানেজ করতে এই 1.5 বছর লেগেছে 5 আগস্টের পর থেকে। কিন্তু বাংলাদেশের রিয়ালিটি হচ্ছে যে ভারতকে ম্যানেজ করে দেশে এসে তিনি ক্ষমতা আসতে পারবেন না, প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে রায় দিয়েছে 5 আগস্ট। এখন একে একে তারেক রহমানের প্ল্যানগুলো যে ভেস্তে যাচ্ছে এটা আপনারা মুহূর্তের মধ্যে দেখতে পাবেন। যেমন তারেক রহমান আসার মুহূর্তে জামাত এনসিপি সমঝোতা নিয়ে যে আলোচনা, তাতে তারেক রহমান দেশে ফেরার নিউজগুলো কিন্তু খুব কম এনগেজমেন্ট পাচ্ছে। আপনি দেখেন লাইভে, এবং লোকজনও কিন্তু বেশি নাই। 300 ফিট বা ঢাকার শহরে তেমন গাড়ি ঘোড়াও নেই, লোকজনও তেমন নাই। 50 লাখ বলেছিল, 5 লাখ হবে কিনা সন্দেহ। শরীফ ওসমান আদি জানাজার অর্ধেক লোক হাজির করতে পারবে কিনা তারা সন্দেহ। এখন পর্যন্ত সেরকম আমরা কিছু দেখছি না। এবং এর মধ্যে আরো কিছু বিষয় আছে, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা কে হবেন, এটা নিয়ে তারেক রহমানের রিজার্ভেশন আছে। এই সব হিসাব নিকাশের উপর অনেক কিছু নির্ভর করবে। তবে যেহেতু দিল্লিকে ম্যানেজ করে এসেছেন, এই কারণে তারেক রহমানের যে চেষ্টা, যে উদ্দেশ্য স্বদেশ প্রত্যাবর্তনের, এটা 7 দিনের মধ্যে ব্যর্থ হবে। 7 দিনের বেশি এই হাইপ থাকবে না, অনলি 7 ডেজ। এবং এখন থেকে তারেক রহমানকে বিএনপি সমস্ত চাঁদাবাজি, এখন পর্যন্ত প্রায় 215+ হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো যা ঘটবে, এগুলো দায়ভার নিতে হবে। দেখেন, তারেক রহমান দেশে আসার পরে দলে আলাদা কোনো শৃঙ্খলা আসবে না। যেমন তারেক রহমানের যারা সমালোচনা করে, আমরা যারা করি, আমাদেরকে হত্যার হুমকি দেয়। এখন আমাদেরকে তো আর ওই পিছন থেকে পটাইডি দিয়ে হত্যার হুমকি দেয়, কিন্তু সরাসরি হুমকি দিলে তো জেলে থাকতে হবে, এটা সে জানে।
যেই হোক তার জেলে থাকতে হবে, ইউনূস সরকার তাকে জেলে নিবে, এটা আমি নিশ্চিতভাবে বলছি। কিন্তু সবাইকে হুমকি দিলে, মারলে তো আর জেলে থাকতে হয় না। দেখবেন যে তারেক রহমানকে কেউ সমালোচনা করলে তাকে বিএনপির লোকজন মারতে গেছে, তখন এর দায়টা তারেক রহমানের। এবং চান্দাবাজি কি কমবে? মোটেও। যারা চান্দা নিয়ে গবেষণা করেন তারা একটু বলবেন যে চান্দাবাজি কমবে না বাড়বে? বিএনপির মধ্যে অন্তর্গোন্দল এই মুহূর্তে কমবে না বাড়বে? এই মুহূর্তে বাড়বে। কারণ নমিনেশন নিয়ে জটিলতার শেষ সময় এখন। এতে বিএনপি যে অপকর্মগুলো করবে এগুলোর দায়ভার পুরোপুরি তারেক রহমানকে নিতে হবে এখন থেকে। তো এই অপকর্মের এত দায় নিয়ে ইউনূস সরকারের সাথে একটা সমঝোতা চেষ্টা করছেন, যেটা 7 দিন সময় নিচ্ছেন তারেক রহমান, যে স্বরাষ্ট্র উপদেষ্টা কে হবে, সিস্টেম করে আমাকে জিতিয়ে দিতে হবে। এটা ভারত, ডিপ স্টেট সবাই মিলে ইউনূসকে কনভিন্স করে এরকম একটা আবহ তৈরি করার চেষ্টা করবে। এই জন্য তারেক রহমান 7 দিন সময় নিয়েছেন। তো 7 দিনের মধ্যে যদি পারেন তাহলে তো থেকে যাবেন। আর 7 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন হবে, না তারেক রহমানকে জিতিয়ে দিতে একটা নির্বাচন হবে। যদি দেখেন যে সুষ্ঠু নির্বাচন হবে, তাহলে তারেক রহমান আবার উড়াল দিবে। কি বলে উড়াল দিবে? যে আম্মা অসুস্থ, জরুরি লন্ডনে নিয়ে যাওয়া লাগবে, এখন একমাত্র ছেলে হিসাবে তো তার সাথে যেতেই হয়। তারপরে দেখবেন যে আর আসবে না, এবং নির্বাচন বানচাল করার চেষ্টা বিএনপি তখন থেকে করবে। আর তারেক রহমান দেশে পারছেন, এই আসছেন ওসেন, এগুলো 150 লাইক, 80, 90, 320, মানুষের আগ্রহ নাই। এটা কেন? ওই যে দিল্লিকে ম্যানেজ করে এসেছেন, এ কারণে মানুষ সন্দেহের চোখে দেখেছে। এর আগে আবার প্রথম আলোর সাথে যে মাখামাখি, যেই প্রথম আলো তারেক রহমানকে খাম্বা, হাওয়া ভবন 10% বানিয়েছে, সেই প্রথম আলোকে আব্বা মেনে এসেছেন। এটা তারেক রহমানকে আরেকটা ধাক্কা দিয়েছে। এবং তারেক রহমানকে নিয়ে এই যতটুকু হাইপ আছে এতটুকু থাকবে না, কিছু বিশৃঙ্খলার কারণে থাকবে না। এবং জামাতের কিছু ঘটনা ঘটবে, যেমন এনসিপি জামাত জোট, কর্নেল অলি জামাতে যোগ দিলে সেটা, এরকম আরো কিছু বিষয় নিয়ে আপনারা দেখতে পাবেন। শিবির সদস্য সম্মেলন, জামাতের 3 তারিখের মহাসমাবেশ। তো দর্শক, এগুলো মিলালে এটা নিঃসন্দেহে বলা যায় যে তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট, টার্মস অ্যান্ড কন্ডিশন, কাকে ম্যানেজ করে কিভাবে ফিরেছে, রহস্যময় বিষয়গুলো সমাধান না করা, অজানা অনেক রহস্য, এই সবগুলো একত্র করলে মৌলিক কারণ ভারত প্রশ্নে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের উদ্দেশ্যে ব্যর্থ হবে। কারণ বাংলাদেশের মানুষ ভারতের কোনো দালালকে আর টলারেট করবে না। এবং পুরোপুরি যে ব্যর্থ না কি, এটা বুঝতে আপনার 7 দিন সময় লাগবে। এমন আছে 7 দিনের মধ্যে তারেক রহমান 7 দিন পর চলেও যেতে পারেন, থাকতে পারেন। কি ঘটবে আগামী 7 দিনের দিকে জাতির দৃষ্টি থাকবে, আমরা অপেক্ষা করছি। তবে তারেক রহমানকে স্বাগত জানাই। আমার কথা হচ্ছে, আমার হাদি দরকার, আমার এমন নেতা দরকার যে লেখাপড়া করবে, দূরদর্শী। তাদের সবার থিওরির সাথে আমার একমত হওয়ার দরকার নাই। অ্যাজ লং অ্যাজ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা জনগণ বাংলাদেশের কল্যাণ চায়। আমরা প্রত্যেকটা মানুষ যদি দেশের কল্যাণ চাই, দেশ আমার কল্যাণ চাইবে। আপনারা ভুলে গেছেন জন এফ কেনেডি, আমেরিকার একজন সফল প্রেসিডেন্ট, যদিও তাকে মেরে ফেলেছে, সে বলেছিল, ডু নট আস্ক what your country can do for you, but ask what you can do for your country. বাংলায় বলি, জন ফিটজেরাল্ড কেনেডি বলেছিল, এটা জিজ্ঞাসা করো না দেশ তোমার জন্য কি করবে, এইটা জিজ্ঞাসা করো তুমি দেশের জন্য কি করতে পারো। কারণ জনগণ যখন দেশের জন্য কন্টিনিউয়াসলি করবে, তখন দেশ অব্লিগেটেড হয়ে যাবে, সরকার অব্লিগেটেড হয়ে যাবে আপনার জন্য করতে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য দেশের জন্য করা। আমি জেকব মিল্টন শুধু একটা জিনিস বুঝি,
আমি আপনার সাথে হয়তো একমত হব না, কিন্তু আপনি যোগ্য, আপনি ভিশনারি, আপনি দেশপ্রেমিক, আপনি যেই রাজনৈতিক দল করেন, অল সাপোর্ট ইউ। আপনি যদি সর্বহারা পার্টিও করেন, আমি আপনাকে সাপোর্ট করব। শুধুমাত্র আমি দেখতে চাই আপনার ভিতরে মেধা আছে, যোগ্যতা আছে, সদিচ্ছা আছে, ঈমান আছে, আপনি দেশের প্রতি কমিটেড। আমি আপনার পক্ষে আছি, তাই আমি আছি আপনার পক্ষে। পরিবারতন্ত্রকে বাদ দেন, পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে মাটি দিতে হবে, পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে ঘুরিয়ে ফেলতে হবে। পরিবারতন্ত্র বাংলাদেশে চলবে না। আমি মুজিবের সন্তান, আমি জিয়ার সন্তান, এই কর্নেল অলির সন্তান, আমি বরকত চৌধুরীর সন্তান, আমি সন্তান, আমি আমির খসরুর সন্তান। হরতাল করবো আমি, রাস্তায় দাঁড়াইয়া জীবন দিমু আমি, লেখাপড়া করবো আমি, আর মন্ত্রী অভাব তুমি, আমার চাটের বাপ তুমি। দর্শক শ্রোতা, আমার ভাই হাদিকে নিয়ে জাতিসংঘ থেকে একটা স্টেটসম্যান দিয়েছে। আমি একটু আপনাদেরকে একটা ছবি, একটা ক্লিপ দেখাতে চাই। ছবি, আমাকে 1 সেকেন্ড সময় দিবেন। এক সেকেন্ড দর্শকবৃন্দ। আমি ছবিটা খুঁজে পাচ্ছি না, আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কমিশনার ফলকার টার্ক, সে আমার ভাই শরীফ ওসমান হাদির মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। উনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চেয়েছেন এবং এই সুষ্ঠু তদন্তের জন্য আমাদের প্রধান উপদেষ্টা সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ ব্যাপারে সহযোগিতা করার হাত বাড়িয়েও উনি দিয়েছেন। উনি বলেছেন যতটা সহযোগিতার দরকার উনি করবেন। একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, কথাটা মনে রেখেন। আমার ভাই শরীফ ওসমান হাদি সাধারণ একটা পরিবারে জন্মেছে, লেখাপড়া করেছে, সে একজন মেধাবী মানুষ, দেশের রাজনীতিকে বুঝেছে, আমাদের সমাজ ব্যবস্থার অনিয়মকে সে ফিগার আউট করেছে, সবকিছু দেখেছে, দেখার পরে সে সামনে এগিয়েছে। আপনারা বলবেন সাধারণ ঘরে জন্মালে বড় হওয়া যায় না। হাদির দিকে একটু তাকিয়ে দেখুন তো, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার আজকের আমার ভাই হাদির জন্য বিবৃতি দেয়, বিচারের জন্য বিবৃতি দেয়। আমার ভাই হাদির জন্য পুরো বাংলাদেশ একাকার হয়ে যায়। দেখেছেন, সাধারণ ঘর থেকে। একটা কথা আপনারা মনে রেখেন, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। মুজিবের ছেলে হলে নেতা হবে তা ঠিক না। মুজিবের কোন সন্তান জাতিসংঘ মানবাধিকার কমিশনের কমিশনারের মন্তব্য পায় না, জাতিসংঘের মন্তব্য পায় নাই, এত পায় নাই, কারণ সাধারণ ঘরে আমার ভাই যে সম্মান পেয়েছে। আপনি কি মনে করেন সজীব জয় গুলি খাইয়া কুত্তর মতো কোন জায়গায় চিতায় পড়লে কেউ একটা স্টেটমেন্ট দিবে? কেউ তো পেশ করবে না। আপনার কি মনে হয় আমির খসরু মাহমুদ চৌধুরীর পোলা ইসরাফিল কোথায় গোল মারা খাইয়া যদি মারা যায় কেউ কাশিও দিবে না? সালাউদ্দিনের মতো গান্ডুকে কেউ যদি কোন জায়গায় ছিঁড়া ফেলায় কেউ কোন জায়গায় কাশি দিবে না। আর আজকের আমার ভাই হাদিকে যখন মেরে ফেলা হয়, তার ক্ষতি করা হয়, জনগণের মনোবলকে ভাঙার জন্য হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়, দেখেছেন? পৃথিবীর সবচেয়ে বড় সংস্থা জাতিসংঘ পর্যন্ত তার বিচার চাওয়ার জন্য, সহযোগিতা করার জন্য হাত বাড়ায়।
এটার নাম মেধা, এটার নাম দূরদর্শিতা, এটার নাম যোগ্যতা, এটার নাম দেশপ্রেম, এটার নাম ঈমান, এটার নাম নীতিবোধ। যারা গালি দেন অনলাইনে, লানত, এগুলো চিন্তা করেন, এগুলো চিন্তা করেন। আমি যখন মার্কিন পররাষ্ট্র দপ্তরে যাই, বাই দ্য ওয়ে আমি আবার যাব সামনের সপ্তাহে ইনশাল্লাহ। আমি যখন স্টেট ডিপার্টমেন্টে যাই, জাতিসংঘে যাই, পেন্টাগনে যাই, আমার দেশকে আমি ধারণ করি, আমার দেশপ্রেমকে আমার মাথায় ঢুকিয়ে নেয়। আমার মাথায় তখন গালি আসে না, আমার মাথায় আসে আমার দেশের জন্য আমি এখন কি বলবো, আমার দেশের স্বার্থে, আমার জনগণের স্বার্থে আমি কি বলবো। আপনারা এই স্বপ্ন যেন কেউ না দেখেন। আমি তারেক রহমান হব, আমি সজীব ওয়াজেদ জয় হব, আমি সাবাবায়েদ হব, আমি লুমিন ফারহান হব, এই স্বপ্ন দেখেন না। স্বপ্ন দেখেন আমি হাদি হব, স্বপ্ন দেখেন আমি আসাদুজ্জামান ফুয়াদ হব, আমি মাহমুদুর রহমান হব, স্বপ্ন দেখেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূস হব। আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি একটা ল ফার্ম রান করি, আমি এক্স্যাক্টলি জানি হোয়াট ইজ ট্রাভেল পাস। তারেক রহমান লন্ডনে গেছে, লন্ডনে গিয়ে উনি অ্যাসাইলাম করেছেন। অ্যাসাইলাম করার পরে অ্যাসাইলাম করেছে কি, বাংলাদেশে সে যদি যায় হি ইজ গোয়িং টু বি প্রসিকিউটেড, দ্যাট ইজ দ্য রিজন হি অ্যাপ্লাইড ফর অ্যাসাইলাম। এখন অ্যাসাইলাম যদি গ্রান্ট হয়, অ্যাসাইলাম যদি গ্রান্ট হয়, তাহলে একটা জিনিস হয়, সে ওই দেশে আর ব্যাক কইরা যদি যায়, তাহলে তার অ্যাসাইলাম বা স্ট্যাটাস ওখানে আর থাকে না। এখন যদি একটা স্পেশাল সার্কামস্টেন্সেস থাকে, ফর এক্সাম্পল তারেক রহমান যদি বলে যে তার মা মৃত্যু শয্যায় মারা যাচ্ছে, এই ইমার্জেন্সিতে তার কিছু সময়ের জন্য যাওয়া দরকার, এক্ষেত্রে ইউকে ইমিগ্রেশনকে সে বলতে পারে, এটাকে কি বলে, অ্যাডভান্স পেরোল। অ্যাডভান্স পেরোলটা হলো ইউকে ইমিগ্রেশনকে তারেক রহমান বলছে আমার দেশে আমার মা মারা যাচ্ছে, আমাকে অ্যাডভান্স পেরোল দেওয়া হোক, আমি যেন ওখানে যেতে পারি, এবং এই অ্যাডভান্স পেরোলটা যদি হাতে থাকে তাহলে তারেক রহমান আবার লন্ডনে ব্যাক করতে পারবে। এখন আজকের আমার দেশ পত্রিকা একটা আর্টিকেল করেছে, ট্রাভেল পাস পাওয়ার পরে তারেক রহমান ট্রাভেল পাসটা নিচ্ছে বাংলাদেশ হাইকমিশন থেকে। এখানে এখন ট্রিক্সটা বলি, তারেক রহমান অ্যাসাইলাম করার পর থেকে সে বাংলাদেশের যে পাসপোর্ট ছিল ওটাকে সে রিনিউ করায় নাই। এখন সে যদি বলে হাসিনা আমলে সে ইচ্ছা করে রিনিউ করায় নাই, ফাইন, কিন্তু হাসিনা ক্ষমতা থেকে গেছে তো 15-16 মাস হয়েছে, এর মধ্যে রিনিউ করায় নাই কেন? আর তারেক রহমান তো বাংলাদেশের প্রিন্স, রাজপুত্র, সে যদি বাংলাদেশে বিএনপি পন্থী লোকজনরে বলে আমার জন্য 100টা পাসপোর্ট বানায় দাও, তাহলে তো পাঠায় দিত। সেটা করে নাই। কেন করে নাই? ইউকে ইমিগ্রেশন থেকে সে অ্যাডভান্স পেরোল চাইছে, ওই অ্যাডভান্স পেরোলটা পাওয়ার জন্যই সে এতদিন মায়ের মৃত্যু মুখও দেখতে যায় নাই, মুমূর্ষুমাকে দেখতে যায় নাই। তাহলে এখন তারেক রহমান কেন যাচ্ছে? এর অর্থ কি জানেন? ইউকে ইমিগ্রেশন তাকে অ্যাডভান্স পেরোল দিচ্ছে। ইউকে ইমিগ্রেশন যখন তাকে অ্যাডভান্স পেরোল দিছে, তখন সে বাংলাদেশ হাইকমিশনে বলছে আমাকে ট্রাভেল পাস দাও। তারেক রহমান যদি বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস নিয়ে থাকে, তাইলে তারেক রহমান ইমিগ্রেশন থেকে অ্যাডভান্স পেরোলও নিচ্ছে। এখন একটা কথা, হাসিনা শেখ নিজে ভারতীয় নাগরিক, রেহানা শেখ ভারতীয় নাগরিক, জয়, পুতুল, ববি, রেহানা শেখ এরা সবাই ভারতীয় নাগরিক। এরা ভারতীয় নাগরিক হওয়ার বদৌলতে হাসিনা শেখ কি করছে? আমেরিকান নাগরিক, কানাডার নাগরিক, এদেরকে নিয়ে বাংলাদেশের এমপি বানাইছে আর মন্ত্রী বানাইছে। অর্থাৎ অনিয়ম যেটা, সেই কনস্টিটিউশনকে তারা কোরআনের আয়াত মনে করে, আস্তাগফিরুল্লাহ, সেই কনস্টিটিউশনকে তারা ভায়োলেট করেছে। দেন হোয়াট ইজ মাই কোয়েশ্চেন? মাই কোয়েশ্চেন ইজ, তারেক রহমান হাসিনা ভারতে পালানোর পরে আওয়ামী লীগের প্রত্যেক নীতিকে সে গ্রহণ করেছে তার রাজনৈতিক
এজেন্ডা হিসাবে। ভারত যা যা চায়, ভারতকে যদি বলে তারেক রহমান তোমাকে আমি ফোন দাবো, তারেক রহমান বলে আসে ফোন দাও, ভারত কইব আমি তোমারে ফোন দাবো তারেক রহমান, আমি কিন্তু তেল লাগাবো না। তারেক রহমান কইছে যত কষ্ট হোক তুমি আমারে ফোন দাও, খালি ক্ষমতায় বানায়, ক্ষমতায় বসাই। এখন তারেক রহমান যেভাবে ফোন দাইব সে সেভাবেই রাজি। এখন তারেক রহমান দেশে যাবে, কি নিয়ে যাবে? ইউকে ইমিগ্রেশনের ট্রাভেল পাস, অ্যাডভান্স পেরোল। এর অর্থ কি? সে এখন বাংলাদেশের তাইলে নাগরিক না, সে একজন অ্যাসাইলি। অ্যাসাইলি অর্থ হইতেছে সে লন্ডনের একজন রিফিউজ, তাকে ওখানে গ্রিন কার্ড দেওয়া, ওখানে রেসিডেন্সি দেওয়া হয়েছে। তো যেই মুহূর্তে একজন অ্যাসাইলি ওইটার উপরে ভিত্তি করে অ্যাডভান্স পেরোল নিয়ে বাংলাদেশে যায়, দেন হি ইজ নট এ সিটিজেন অফ বাংলাদেশ। হতে পারে তারেক রহমান যখন ব্রিটিশ সিটিজেনশিপ পাবে তখন তার যদি যৌথ নাগরিকত্ব সে ডিক্লেয়ার করে। কিন্তু আমার কথা হচ্ছে তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান, ওই যে বলছি পরিবারতন্ত্র, তার মা প্রধানমন্ত্রী ছিল, এখন দেশে যাবে। কিন্তু আমরা জনগণরা জানতে চাই তারেক রহমানের লিগ্যাল স্ট্যাটাসটা কি লন্ডনে, এটার ব্যাখ্যা কি তারেক রহমান দিবে? বাংলাদেশের সরকার কাজীব সরকার, তারা কোনোদিন সত্যটাকে জনগণের কাছে লুকায়, কোনটা জনগণকে সেটা বুঝতে দেয় না। এটা জানানো যাবে না, এটা সিক্রেট, এটা কমিউনিজম। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, লেনিন যখন মারা গেল তখন লেনিনের ডেড বডি কেউ দেখতে দেওয়া যাবে না। আরে বাবা, লেনিনের ডেড বডি 2 দিন পরে পয়সা মিলা শেষ হয়ে যাবে, এটার ভিতরে এত সিক্রেসি কি? না, ওখানে একটা মোজেজা আছে। বাংলাদেশে যারা সরকার চালায়, একটা কথা আছে না, যে যায় মক্কা সে যায় হাজি, সে হয়ে যায় হাজি। আমরা চিন্তা করি বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস চালাবে অথবা অন্য কেউ চালাবে, একটা ক্লিন ওপেন সরকার, সরকারের একটা ওপেন পলিসি থাকবে, যেটা জনগণের কাছে লুকানোর কিছু নাই। কিন্তু বাংলাদেশের সরকার এমনই একটা দুর্ভাগ্যজনক যে এই দেশের সরকার সবকিছু লুকায়।